শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, ভবানীপুর কেন্দ্র, কি হবে মনে হয়? মমতা খুব চাপে আছে। শুভেন্দু অধিকারী নিজেও জানে জিতবে না। আল্লাহ ভারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এইবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাফেস্ট ইলেকশন এনজয় করছেন, এই ইয়াং জেনারেশনের অ্যান্টি ইনকামবেন্সি, অন্যদিকে গরিব মহিলাদের একটা ফ্রিবিস, উল্টো দিক থেকে যেটা সবচেয়ে বড় ঘটনা 2024 সালে যে আরজিকর কাণ্ড ঘটেছিল, অভয়া দেবনাথ মারা গেছিলেন। মমতা ব্যানার্জি ইজ ভেরি টেস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বিরুদ্ধে ওখানে 35টি প্লটের অভিযোগ, সেটা নিয়ে কখনো কাউন্টার হয়নি, যেটা বাস্তব। যে এবারে ইলেকশনের মতো স্ট্রং ইলেকশন হয়নি, কারণ ইলেকশন কমিশন এইবার প্রথম আমার দেখা এত বেশি পরিমাণে মানে রাজ্য প্রশাসনকে স্তব্ধ করে দিয়ে পুরো নিজেদের কবজায় ইলেকশন করছে। 356 ধারা মানে রাষ্ট্রপতি শাসন জারি না করে প্রায় সেরকম অবস্থা। আচ্ছা, তাহলে কি তুমি বলবে এবারে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে তোমার নির্বাচন কমিশনে জ্ঞানেশ বাবু? এই যে সায়নী ঘোষকে আমরা দেখি, হ্যাঁ, একে একদম আমাদের দিদি লুকা লাইক লাগে, মানে মনে করা হচ্ছে যেন ওই পরবর্তী তৃণমূলের একটা নেত্রী হয়ে উঠে আসছে এরকম। অভিষেকের যে কজন পছন্দের তালিকায়, বিশেষ পছন্দের তালিকায় কোট আনকোট সায়নী রয়েছে। তৃণমূল বলে কোনো পার্টি হয় না, ইট ইজ এ মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে অনুষ্ঠানটা বিশেষ তার কারণ যেহেতু আমার এন্টারটেনমেন্ট চ্যানেল, কিন্তু মানে এন্টারটেনমেন্ট মানে ফিল্মের উপরে সাধারণত আমি কাজকর্ম করি, কিন্তু আজকের বিষয়বস্তুটা মানে যেভাবে আপনাদের এন্টারটেন করছে, মানে যেহেতু ভোটটা হচ্ছে, ভোটের মতো বড় এন্টারটেনমেন্ট কিছু হয় না আমার মনে হয়, সেই জন্য ভোট নিয়ে আমি কথা বলবো। আর আপনাদের কালকে রেজাল্ট তো আমরা সবাই জানতে পেরে যাব। তার আগে প্রসূন আচার্য আমার সহকর্মী, প্রাক্তন সহকর্মী, তাতে আনন্দবাজারে ছিল দীর্ঘদিন, তারপরে টেলিগ্রাফে ছিল, খুব সিনিয়র রিপোর্টার, পলিটিক্যাল রিপোর্টার। প্রসূন, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। হ্যাঁ, আর কখনো এইটা যে এরকম হবে, মানে আমরা আড্ডাই মারি, কিন্তু আমরা যে এরকম একটা ক্যামেরার সামনে এটা আড্ডাই ধরো। আমি তোমার থেকে কতগুলো জিনিস একেবারে লেম্যান হিসেবে জিজ্ঞেস করবো এই ভোটের, মানে কালকে রেজাল্ট বেরোচ্ছে, সুতরাং সেই ব্যাপারে তুমি আমাকে প্রথমে বলো তোমার কি মনে হচ্ছে যে কি হবে, হাওয়া কি? হাওয়া নানা রকম, তবে খুব টাইট সিচুয়েশন। বিজেপির টোটাল প্রচার, বিজেপি এই ওয়েস্টিন হোটেলে তুমি যেখানে বলে সাক্ষাৎকার নিচ্ছ, কয়েক কিলোমিটার দূরে অমিত শাহ যেভাবে আজ 15-20 দিন ধরে ওয়ার রুম করে রইলেন, যেভাবে প্রাইম মিনিস্টার এলেন, গোটা ভারতের তামাম মুখ্যমন্ত্রী এলো এবং একা মমতা ব্যানার্জি তার দুর্গ রক্ষা করার চেষ্টা করছে। এইবার ইলেকশনটার বিশেষত্ব হচ্ছে কেরল থেকে শুরু করে তামিলনাড়ু, কাশ্মীর থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া, সব জায়গাকার তামাম মানুষ, বাঙালি শুধু না, উড়িয়া, বাঙালি, বিহারি, হিন্দিভাষী, গুজরাটি, মারাঠি, সবাই পশ্চিমবঙ্গের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। কারণ একদিকে প্রবল পরাক্রমী ভারত সরকার, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা স্ট্রিট ফাইটার, অন্যদিকে এসআইআর বলে যে প্রক্রিয়ায় জেনুইন লোক, যাদের পাসপোর্ট আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে এবং 2002 সালে নাম ছিল, যারা কেউ এদেশের নাগরিক নয় এমন না, তাদের নাম যেভাবে বাদ চলে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির লোক বাদ চলে গেছে, কার্গিল যুদ্ধের বাদ চলে গেছে, অমরেন্দ্রনাথ বসুর নাতির নাম বাদ চলে গেছে, এমনকি যিনি জয়মাল্য বাগচি, যার কোর্টে মামলা হয়েছিল, তার নামের বদল ঘটে গেছে, তার পরিবারেরও একজনের নাম বাদ চলে গেছে, এটা আমি জানি। তো এই এসআইআর প্রক্রিয়া নিয়ে গত 4 মাস ধরে যা চলেছে, বিশেষ করে অমিত শাহ যেভাবে এই এসআইআর প্রক্রিয়ার পেছনে দাঁড়াতে গিয়ে যে একদম চিহ্নিত করুন, ডিলিট, ডিপোর্ট, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, অর্থাৎ ডিপোর্ট মানে কোথায় করবে, বাংলাদেশে ডিপোর্ট করবে, কাদের করবে, হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি, কিন্তু উনি প্রচারে এনেছেন আমাদের সাথে কিন্তু এইরকম বাংলাদেশ ভারতের কোনো ট্রিটি নেই যে নিয়ে গিয়ে ওখানে ফেলে দিতে হবে। হেমন্ত বিশ্ব শর্মার একটা ইন্টারভিউতে বেরিয়েছে রাতের অন্ধকারে ফেলে দেওয়া হয়, রাতের অন্ধকারে নাকি মানুষদের ফেলে দেওয়া হয়। তো সামগ্রিকভাবে বাঙালির যে অস্মিতা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা একেবারে কর্নার একটা পজিশনে দেখছি, তার কারণ হচ্ছে 21-এ জেতার পর পার্থ চট্টোপাধ্যায়ের ঘোড়ার তলা থেকে তার গার্লফ্রেন্ড অর্পিতা কাঁড়ি কাঁড়ি টাকা, বালু মল্লিক জেলে গেছে, একাধিক মন্ত্রী নেতারা জেলে গেছে, সেই দিক থেকে গভর্নমেন্টের বলার কিছু নেই। লক্ষ্মীর ভান্ডার, ফ্রিবিজ, অন্যান্য স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্ড করছেন। আমরা দেখি না কোনো কোনো খেলায় মানে ফার্স্ট হাফে কিছুটা এগিয়ে থাকার পরে ডিফেন্সিভ খেলে, আমি খেলাটাতে যেটুকানি করেছিলাম। অন্যদিকে অ্যাগ্রেসিভ বিজেপি, যদিও তাদের পক্ষে বলার কিছু নেই, এবং সবচেয়ে
মুশকিলের ব্যাপার, তাদের কোনো মুখ নেই। ওই জন্য প্রাইম মিনিস্টার বলছেন আমি 294টা কেন্দ্রেই প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার দলেরও মুখ কেউ নেই, উনিও বলছেন 294টা কেন্দ্রেই প্রার্থী। এইরকম হাই ভোল্টেজ ইলেকশন, এবং আমি বলবো দ্য টাফেস্ট ইলেকশন ইন মমতা ব্যানার্জিজ লাইফ। 2011-র ইলেকশন এত টাফ ছিল না, 2016-এর ইলেকশন বা 21-এর ইলেকশন এত টাফ ছিল না। এইবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাফেস্ট ইলেকশন এনজয় করছেন, এবং সবচেয়ে বড় কথা এই 15 বছরের মধ্যে প্রায় দুটো জেনারেশন তৈরি হয়ে গেছে, ইয়াং ছেলে মেয়েরা যারা জন্মে এসতো, মানে যাদের যখন জ্ঞান হয়েছে 10 বছর 12 বছর, তারপর থেকে তারা তৃণমূল শাসনকে দেখছে। যাদের পলিটিক্স এর বোধজ্ঞান হওয়ার পরে, যাদের আজ 30 বছর 25 বছর, তারা তৃণমূলকে দেখছে, তারা জানে না সিপিএম কেমন, তারা জানে না বিজেপি কেমন। এই ইয়াং জেনারেশনের অ্যান্টি ইনকামবেন্সি, অন্যদিকে গরিব মহিলাদের একটা ফ্রিবিস। উল্টো দিক থেকে যেটা সবচেয়ে বড় ঘটনা, 2024 সালে যে আরজিকর কাণ্ড ঘটেছিল, অভয়া দেবনাথ মারা গেছিলেন, এবং তারপরে যে শহুরে মধ্যবিত্ত বাঙালি যারা ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, ইনস্টাগ্রাম করে, যারা একটুখানি আপার মিডল ক্লাস, উচ্চবর্ণ, মানে আর্থিক অবস্থা ভালো, যাদের বাড়িতে গাড়ি আছে, ছেলে মেয়েরা এখানে থাকে বা বিদেশে থাকে বা অন্য শহরে থাকে, তাদের একটা বড় সেকশন, তাদেরকে আমরা একবার নন্দীগ্রাম আন্দোলনের সময় রাস্তায় নামতে দেখেছিলাম 2008-এ, তারা আবার 2024-এ রাস্তায় নামলেন। এবং নেমে যেটা তৈরি হলো যে একটা অ্যাটমসফিয়ার, যে যেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলে গেলে বাঁচা যায়। বিশেষ করে কলকাতা এন্ড সারাউন্ডিংস এর মহিলাদের যারা একটু মানে আর্থিকভাবে সক্ষম, তাদের এটা মনের মধ্যে ভীষণ নাড়া দিয়েছিল। যেভাবে হোক সেটা ম্যানেজ হয়েছে, যেভাবে সঞ্জয় রায় শাস্তি পেয়েছেন, তার যাবজ্জীবন হয়েছে, কিন্তু মানুষ মানে এটা মানতে রাজি হয়। অভয়ের মার ব্যাপারটা তুমি বললে আমার এখন মনে পড়ছে যে ওনাকেও কিন্তু খুব একটা মানে মানুষ ভালো চোখে নিচ্ছে না বিজেপিতে জয়েন করার ফলে। একদমই আমি এইটা নিয়ে আসবো। আসলে যেটা হয়েছিল না, তখন এই আন্দোলনটা যারা করেছিল শহর অঞ্চলে, তারা ছিল মূলত সাধারণ নাগরিক, কিছুটা লেফটিস্ট। বিজেপি এর মধ্যে একদমই ছিল না, বিজেপি দূরে সরে গেছিল। এবং দিলীপ ঘোষরা বলেছিলেন সিবিআই এর হাতে ফাইল আছে, প্রধানমন্ত্রী এসে বলছেন ফাইল খুলবো, কার ফাইল খুলবেন, সিবিআই এর কাছে তো ফাইল। কিন্তু সামগ্রিকভাবে সেটার একটা প্রভাব কিন্তু পড়েছে মমতা মহিলা মুখ্যমন্ত্রী বলে। তো এইটাকে কাজে লাগাতে এবার বিজেপি নেমে পড়েছে, সে কারণে ওরা অভয়ের মাকে ক্যান্ডিডেট করে, যে প্রচুর টাকা দিয়ে যে প্রাইম মিনিস্টার এসেছেন। কিন্তু অভয়ের মার যে লাস্টের দিকে যে অ্যাটিটিউড, যেভাবে কথাবার্তা বলছেন, যেভাবে আমরা দেখলাম যে একটি সভা থেকে উনি চিৎকার করলেন, এমন একটি মেয়ে যে টোটো নিয়ে যাচ্ছিল 21-22 বছরের, অভয়া কাণ্ডের সাথে রাত জেগেছিল, তিতলি বলে নাটাগড়ের এইচবি টাউনে থাকে, তার গাড়িতে বিজেপির ভাঙচুর হলো। তারপরে সিনারিও হ্যাজ বিন চেঞ্জড ওই পার্টিকুলার পানিহাটি কেন্দ্রে। কিন্তু আমি বলতে চাই যে সামগ্রিকভাবে একটা অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে গভর্নমেন্টের এগেইনস্টে। এইবার মমতা ব্যানার্জি কি করে সেটা কমব্যাট করেন, এইটা এই ইলেকশনের বিশেষত্ব। আর গতকাল রাত্রিবেলা দেখছি যে ভবানীপুর কেন্দ্রে একটা হুলুস্থুলুস হচ্ছে সাখাওয়াতের সামনে, সেখানে মমতা ব্যানার্জিও চলে গেছেন, সেখানে শুভেন্দু অধিকারীও চলে গেছেন, কিছু গুচ্ছ লোক জড়ো হয়েছে। একদল বলছে শুভেন্দু অধিকারী দলের লোকরা নাকি কিছু একটা চেষ্টা করছে, আর একদল অনেকটা বড় অংশ তারা বলছে মমতা ব্যানার্জির একটা গাড়ি দেয়াল ঘেঁষে আছে, আবার ওখানে একটা পাঁচিল অটোমেটিক উঠতে শুরু করে দিয়েছে, নাকি ওখানটা ফাঁকা জায়গা, জানলা খোলা। এইগুলো কি বলবে বলো? না, তো এবার আসলে যেটা হয়েছে, মমতা ব্যানার্জি ইজ ভেরি টেস্ট। এর একটা কারণ হচ্ছে ভবানীপুরে প্রায় 64,000 ভোটারের নাম বাদ গেছে, 1,60,000 কাছে ভোটার চলে এসেছে। এবং একটা অদ্ভুত ওই কেন্দ্র, যে কেন্দ্র বনেদি বাঙালি আছে, যে কেন্দ্রে পাঞ্জাবি আছে, গুজরাটি আছে, বিহারি আছে, মারোয়াড়ি আছে, মুসলিম আছে। এবার এই মারোয়াড়িদের, বিশেষ করে গুজরাটিদের, তাদের ঝুঁকাও স্বাভাবিকভাবে বিজেপির দিকে প্রথম থেকে এবার দেখা গেছে। নব্য বিহারি যারা মানে পরবর্তীকালে এসছে, তাদেরও একটা প্রো বিজেপি ইনকামমেন্ট। মুসলিমরা মমতার দিকে, বনেদি বাঙালি এতদিন মমতার দিকে চোখ বুজে থাকতো। কিন্তু সমস্যা যেটা হয়েছে, মমতার ভাইদেরকে, খুব বড় তো কেন্দ্র নয়, তারা চোখের সামনে বড় হতে দেখেছে, তারা কি করতো, তারা কোন কাজ করতো, আর আজকে কি করছে দেখতে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বিরুদ্ধে ওখানে 35টি প্লটের অভিযোগ, সেটা নিয়ে কখনো কাউন্টার হয়নি, যেটা বাস্তব। তার ননদ কাজরি ওখানকার কাউন্সিলর, এবং এই যে তাদের আর্থিক উত্থান, ওখানকার বাঙালিরা সেটা চোখের সামনে দেখে ঠিক
মানে আজ থেকে মমতা যখন তার লড়াকু জীবন শুরু করে বড় হয়েছে, তার সাথে আজকে তাদের যে স্ট্যাটাস সেটা মেলাতে পারছে না, ফলে বাঙালিদেরও একটা অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে। সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অসম্ভব চাপের মধ্যে রয়েছেন এই ইলেকশনে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এক, 2 নম্বর হচ্ছে ভবানীপুরে যেটা হয়েছে, ওই স্ট্রং রুমের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে স্ট্রং রুমের পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বলা হয়েছিল যে আপনারা আসুন মেল করে, কিন্তু কেউই যায়নি, কেউ ঠিকমতো মেল পড়েওনি। তারপরে লাস্ট টাইম ফোন করা হয়েছিল, সেটা দেখে যে কিছু ভেতরের লোক ঢুকে গেছে, শর্টিং করছে, ফলে তারা গিয়ে চিৎকার চেঁচামেচি করে। এরপর দেখলাম তাপস রায় অন্যরাও যায়, চিৎকার চেঁচামেচি হয়। এবার মমতা ব্যানার্জি তারা সাখাওয়াতে গেলেন কেন, এটার একটা কারণ হচ্ছে, এবং 3 ঘন্টা ছিলেন। হ্যাঁ এটার একটা কারণ হচ্ছে মমতা নিজেও জানেন যে এবারে ইলেকশনের মতো স্ট্রং ইলেকশন হয়নি, কারণ ইলেকশন কমিশন এইবার প্রথম আমার দেখা এত বেশি পরিমাণে মানে রাজ্য প্রশাসনকে স্তব্ধ করে দিয়ে পুরো নিজেদের কবজায় ইলেকশন করছে। 356 ধারা মানে রাষ্ট্রপতি শাসন জারি না করে প্রায় যা যা সেরকম হয়, অবস্থা। কারণ তাদের সিকিউরিটি সব এসে গেছে, সমস্ত সিকিউরিটি এসে গেছে, মানে রক্তপাতহীন বলতে গেলে হ্যাঁ সব একটা ভোট হয়েছে। এবার মমতা নিজেও জানেন, এবার তৃণমূল পার্টির যারা ভোট কর্মী তারা এই 4 দিন ধরে ওই ব্যালট পাহারা দেবে কি উঠে চলে গিয়ে তারা আমোদ প্রমোদ করবে, কোনো গ্যারান্টি নেই, যেহেতু জেলায় জেলায় আছে। মমতা যে কারণে বার্তা দিতে চায়, যে কারণে এটা জানে মমতা ব্যানার্জি, তৃণমূল বলে কোনো পার্টি হয় না, ইট ইজ এ মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব। উনি একটা বার্তা দিতে চেয়েছেন যে আমি চিফ মিনিস্টার হয়ে যদি আমি 4 ঘন্টা একটা সাখাওয়াতের ওখানে যেখানে স্ট্রং রুম দাঁড়িয়ে পাহারা দিতে পারি, তাহলে তোমরা কেন পাহারা দিতে পারবে না। এইটা উনি কর্মীদের কাছে বার্তা দেন। এখন মুশকিল হচ্ছে তৃণমূলের মধ্যে প্রচন্ড দলাদলি, এ ওকে সহ্য করতে পারে না, কিন্তু মমতার বার্তাটা এমন হয় না যে প্রচন্ড ঝামেলা একটা বাড়ির সাথে আর একটা বাড়ি, কিন্তু হিন্দু খাতরে মে হায় বললে বিজেপি যেরকম সব এক হয়ে যায়, সেরকম তৃণমূল খাতরে মে হায় বললে সবাই এক হয়ে যায়। তো অটোমেটিক্যালি ওই বার্তাটা উনি দিতে চেয়েছেন। এখন প্রচুর এত 70-75টা এমএলএ চেঞ্জ করেছে, তো পুরনো যারা এমএলএ তারা তো কাঠি করবে, এ তো পরিষ্কার, তাদের দলের লোকেরা কাউন্টিং সেন্টারে যাবে না, তাদের পরিচিত লোকেরা মানে ঠিকমতো স্ট্রং রুম পাহারা দেবে না। এইটাকে নেগেট করতে মমতা এই বার্তাটা খুব পরিষ্কার ভাবে দিতে চাইছে, যে কারণে সোশ্যাল মিডিয়াতেও বলেছে যে লাস্ট অব্দি থাকতে হবে, এবং যে কারণে মামলা হয়েছিল। এবার একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে অবজারভার মানে যারা কাউন্টিং অবজারভার সেগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টে নেওয়া হয়েছে, আচ্ছা, ডেপুটি নেওয়া হচ্ছে স্টেট গভর্নমেন্টের থেকে। মমতার এখানে আপত্তি ছিল, এই কারণে ওরা হাইকোর্টে গেছিল, হাইকোর্ট মান্যতা দেয়নি, এরপর ওরা সুপ্রিম কোর্ট গেছে, আজকে সুপ্রিম কোর্টও মান্যতা দেয়নি। এদের ভূমিকাটা কি? এদের ভূমিকা হচ্ছে এরকম রাজ্যে অন্তত 40-50টা সিট আছে, খুব টাইট সিচুয়েশন, যেখানে 2000, 2500, 1500, 500, 700, 200 ভোটের মার্জিনে হার জিত হবে এবার আফটার এসআইআর। সেই ক্ষেত্রে যখন এই ডাউট ভোটার, অর্থাৎ ভোটটা বাতিল করে দিলাম, এটা ঠিক না, এইগুলো ফাইনাল কল নেয় অবজারভার। এবার মমতার হাতে যদি রাজ্য সরকারি কর্মীরা থাকে তো তারা তৃণমূলের ফেভারে বলবে, আর উল্টো দিক থেকে বিজেপির এবারের গোটা ন্যারেটিভটা যেভাবে সেট করেছে ইলেকশন কমিশন, আমাদের জ্ঞানেশ কুমার, অমিত শাহ, আমরা মনে হচ্ছে যেন সব একই সঙ্গে, শুভেন্দু অধিকারী এক টিউনে বাঁধা। তো তাহলে হবেটা কি, যে ওই অবজারভাররা না ও বাদ দাও, ও ভোট বাতিল, এই অবজারভারদের ভূমিকাটা আরো তুমি মানে একদম মাটিতে, মানে একদম যাকে বলে গ্রাউন্ড লেভেলে খেলাটা শুরু হবে। এই অবজারভারদের ভূমিকাটা তোমাকে এসআইআর এ বললে বুঝতে পারবে। এসআইআর প্রক্রিয়ার অবজারভারদের ভূমিকা ছিল দেখার, কোনো কাজ করার না। কাজটা করছিল কে? ইআরও, ইলেকশন রিটার্নিং অফিসার, এইআরও অর্থাৎ অ্যাডিশনাল ইলেকশন রিটার্নিং অফিসার। এরা কারা? এরা সরকারি আধিকারিক, WBCS র্যাঙ্কের অফিসার। আমাকে একাধিক মানে ডায়মন্ড হারবারেরও ইআরও বলেছে, আবার উল্টো দিকে কোচবিহার ইআরও বলেছে যে আমরা আমাদের হাত দিয়েই ভোটার তালিকা যায়, কারণ কেউ যদি অবৈধ ভোটার পাস হয় ওর দায়িত্বটা ওর। বলছে আমি ক্লিয়ার করে ডকুমেন্ট নিয়ে পাঠালাম, অবজারভার এসে ওটাকে নেগেট করে দিয়ে অ্যাডজুডিকেশনে ফেলে দিচ্ছে। আচ্ছা, তার মানে কি? এবং আমি বললাম কারা এরা? বলে এগুলো সব বাইরের রাজ্য থেকে এসছে। আমি তখন তাহলে তো একটা বিরাট এইআরওদের বলেছিলাম যে আপনারা কি তৃণমূলের সাপোর্টার? মানে আমার এটা ধারণা যে তার ইচ্ছাকৃত বলছে। বললো না, আমি যে 4 জনের সাথে কথা বলেছিলাম বিভিন্ন জায়গায়, একটা সম্ভবত বাঁকুড়ার, একজন হুগলির, একজন কোচবিহারের এবং একজন ডায়মন্ড হারবার, 4টে আলাদা, একজন মুসলিম তার মধ্যে, বাকি 3জন হিন্দু। তারা কেউ তৃণমূলের সাপোর্টার না, কারণ হচ্ছে রাজ্য সরকারের
কতগুলো ডিএ দেয় না, হ্যান দেয় না, ত্যান দেয় না, আচ্ছা, ফলে তার নিয়ে তো হ্যাঁ। তাদের রাগ আছে। কিন্তু তারা বলছে আমরা ক্লিয়ার করে পাঠিয়ে দেওয়ার পরে অবজারভাররা সেটাকে না করে দিয়ে অ্যাডজুডিকেশনে পাঠিয়েছে, এবং সেই কেসগুলো ক্লিয়ার হয়নি। যে কারণে যে মুহূর্তে ট্রাইব্যুনালে গেছে, এই 1700 ট্রাইব্যুনালে গেছে, 98% নাম ক্লিয়ার হয়ে গেল কি করে? তার মানে আসলে তো ছিল না, এই অবজারভার গুলোর উপর নির্দেশ ছিল যে ওগুলোকে তুমি না, তার মানে এখানে একটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে প্রসূন, যে এই ভোটটা দেওয়া, ভোটের কাউন্টিং এর থেকেও আরো অনেক কিছু বিষয়ে কাজ করবে হ্যাঁ হারা জেতার অনেক ক্ষেত্রে। কিছু বিষয়ে কাজ করবে, এবং বা কোন ভোট বাতিল করা থেকে শুরু বাতিল করে। করা, এবং আমি যেটা শুনছি যে অনেক ক্ষেত্রে যেটা হবে, যেটা আশঙ্কা তৃণমূলের, পারবে পারবে না তো জানি না, আলাদা কথা, আলাদা হ্যাঁ কথা। আলাদা কথা, সব দলেরই কিছু ওই নামেরই কিছু ক্যান্ডিডেট থাকে ডামি, হুম ওই ভোটগুলো যদি দুম করে এরা মানে সঙ্গে দিয়ে দেয়, তাহলে হবে এটা কি, জুড়ে দেয়, নাম্বারটা তো যোগ হয়, হুম। তাহলে আমি এই বুথে 6 ভোটে পিছিয়েছিলাম, এই বুথে আমি 8 ভোটে এগিয়ে গেলাম, মানে 14টা ডিফারেন্স আমি মেকআপ করে ফেললাম। এইগুলো কিন্তু ওই কাউন্টিং টেবিলে হয়, এগুলো তার মানে কাউন্টিং টেবিলটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। এটা সিপিএম আমলে হতো, আমরা একটা হাস্যকর কথা ছিল, সুজিত বোসের কাছে একবার হার ছিল সুভাষ চক্রবর্তী, 2 ঘন্টার জন্য লোডশেডিং হয়ে যায়, তা 2 ঘন্টা বাদে যখন ফিরে এলো কারেন্ট, দেখা গেল সুভাষ চক্রবর্তী জিতে গেছে। এটা একদম এই তো মমতা ব্যানার্জি, শুভেন্দু ওই অধিকারী, একই 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 নন্দীগ্রামে তো একই সেই একই লোডশেডিং। একই 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 হ্যাঁ। এই কাউন্টিং টেবিলের যে অফিসাররা থাকে, কারণ কাউন্টিং টেবিলের খাঁচার মধ্যে হচ্ছে কাউন্টার, হ্যাঁ। তুমি খাঁচার বাইরে দাঁড়িয়ে দেখবে, দেখছো অবজারভার কিন্তু ভেতরে বসে দাঁড়িয়ে আছে, এবার ও তোমার কথা যদি না শোনে তুমি কি কি করবে? করবে। হ্যাঁ। এইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে একটা এই গণনাকে কেন্দ্র করে আশঙ্কা সৃষ্টি হয়েছে যে এবং গণনাতেও নাকি ওদের নানা রকম লোক থাকার কথা বলছে, লোক নেওয়া হচ্ছে না অল্প বয়সী। অল্প বয়সী গণনা, ওগুলো হয়তো ঠিক, কারণ সরকারি কর্মী হতে হবে, হতে পারে বাইরের রাজ্য থেকে এনেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মীরা স্বাভাবিকভাবেই একটা তাদের প্রবণতা থাকে প্রো বিজেপি, স্টেট গভর্নমেন্টের কর্মীরাও যে সব প্রো মমতা হবে তা না, তারা ডিএ পায় না পায় না, কিন্তু তবু মমতা তাদের উপর একটা থাকবে যে তার আন্ডারে কাজ করতে হবে, এইটাই পার্থক্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে কি তুমি বলবে এবারে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে তোমার নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমার? এই কারণে দুটো কারণে, এক, উনি এসআইআর প্রক্রিয়া যেভাবে নাম বাদ দিলেন এবং হেসে হেসে সেটাকে লেজিটিমেসি করলেন এবং তারপর সুপ্রিম কোর্ট দেখালেন, সেইটাতে খুব পরিষ্কার হয়ে গেল উনি ওই কাজের ব্যাপারে সফল হলেন, কেউই কিছু করতে পারলো না। সেকেন্ড হচ্ছে যেভাবে 2.5 লক্ষ সেনা আনা হলো, যেটা কাশ্মীরেও নেই, একদম চাপ্পে চাপ্পে সেনা দিয়ে এটাকে তুলে দেওয়া হলো, ইলেকশনটাকে গার্ড করা হলো, ভয় দেখানো হলো, আর্মির গাড়ি এলো, সেটাও পশ্চিমবঙ্গ আগে দেখেনি, এই ক্ষেত্রেও তিনি জিতলেন। মানুষ ধন্যবাদ জানাচ্ছে অন্য একটা কারণে, প্রিপোল ভায়োলেন্স বা পোস্টপোল ভায়োলেন্স বা ভোটের দিনের ভায়োলেন্স হয়নি, অর্থাৎ প্রাণহানি ঘটেনি। এই ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভনেস আমরা বলতে পারবো যে এত বাহিনী আনার ইত্যাদি কারণে হয়েছে। কিন্তু ভোটের দিন এটাও দেখা গেছে যে ইলেকশন কমিশন যে ভাবে নিয়োগ করছে সেন্ট্রাল বাহিনীকে, কেন্দ্রীয় বাহিনীকে, তাদের কিন্তু একটা ঝুঁকাও বিজেপি ক্যান্ডিডেটদের প্রতি, বিজেপির প্রতি ছিল, যেটা তৃণমূলের ক্ষেত্রে ছিল না। তারা গিয়ে তৃণমূল অফিসে অনেকবার হাঙ্গামা করেছে, অনেক বেশি মেরেছে, তাদের ওয়ার্কারদের মেরেছে, যেটা কিন্তু কখনো মানে বিজেপির ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। প্রসূন, তুমি একটা কথা বলে, এই যে এবারে যে তুমি ভোটের কথা বলছো, সেখানে বীরভূমে যে অনুব্রত মণ্ডলের চরম চরম ঢাক নেই, হ্যাঁ, তারপরে মানে এই যে মানে একটা অন্যবারের তুলনায় এবারের তো পার্থক্য রয়েছে, তাছাড়া ধরো মিদনাপুর, উত্তরবঙ্গ, এই দিকগুলো কিরকম একটু বলো। প্রথম কথা, চরম চরম ঢাক শেষ হয়ে গেছে, অনুব্রত অতদিন জেল কেটেছে, ওর অত সম্পত্তি সব অ্যাটাচ হয়ে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ওখানে উঠে এসছে কাজল শেখ, যে অনুব্রতর একেবারে আর্ট রাইভাল, ফলে অনুব্রতর হাতে লোকও নেই, অনুব্রতর ওই পরিমাণে অনুব্রতর হাতে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির সেভাবে আশীর্বাদও নেই। অনুব্রত কেস খেয়ে জেলে চলে গেছে, ফলে ওর হাতে সম্পত্তির যে মানে ভান্ডার ছিল যে বলা চলে, সেগুলো অ্যাটাচ হয়ে গেছে। ও প্রচন্ড জামিনে খালাস থাকলেও তো ইডি সিবিআই নজরে রয়েছে, ফলে অনুব্রত মণ্ডল চরম চরম ঢাক না থাকাই স্বাভাবিক। এইটা বীরভূমের রাজনীতিতে একটা নতুন প্রকরণ হয়েছে, যেটা মানে আমার ধারণা এইটা হওয়াতে শতাব্দী রায় বোধহয় সবচেয়ে খুশি, কারণ কাজল শেখ এমন একজন নেতা, ও সফট
টোনে কথা বলে। কাজল শেখের আমি কথা বলে দেখেছি, কাজল কে দেখে মনেই হয় না যে কাজল শেখ একটা টেরর। আচ্ছা। হ্যাঁ, কাজল খুব ভদ্র সুভদ্র চেহারা, নট লাইক অনুব্রত, এবং শতাব্দীর সাথেও মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং করে চলে। শতাব্দীতে জিতেও ছিল, জিতেও না ছিল। থাকছে, হ্যাঁ। তার সাথে অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য, মমতা ব্যানার্জিও পছন্দ করে। আমরা এবার তো দেখেছি একটা ঘটনা যে কাজলের সাথে মমতা ডিল করছিল, অনুব্রত রেগে মেগে গেল, আবার কি তর্কাতর্কি করে চলে গেল, চলেও গেল। অনুব্রতর Days are over. না, এই ইলেকশনে দুজন, এক হচ্ছে বীরভূমে অনুব্রত আর বেহালার পার্থ, এই দুজনের পরিসমাপ্তি ঘটে গেছে। হ্যাঁ, একটা কথা বলি, এই প্রসঙ্গ, অন্য একটা প্রসঙ্গ যদিও আমার মনে হয়ে গেল, এই যে সায়নী ঘোষকে আমরা দেখি, হ্যাঁ, একে একদম আমাদের দিদি লুকা লাইক লাগে, মানে মনে করা হচ্ছে যেন ওই পরবর্তী তৃণমূলের একটা নেত্রী হয়ে উঠে আসছে, এরকম কি? প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে পিক অ্যান্ড চুজ করে লিডার বানাচ্ছে, তাদের মধ্যে একটা ও চাইছে একটা লেফট রাজনীতির উত্তরাধিকারী থাকে। সেটা ঋতব্রতর ক্ষেত্রে হয়েছে, সেটা প্রতিকূলের ক্ষেত্রে হয়েছে, সেটা সায়নীর ক্ষেত্রে হয়েছে। তুমি জানো যে সায়নী কিভাবে সত্যজিৎ রায়ের উপর যে সিনেমাটা করেছিল অনিক দত্ত, অপরাজিত, বিজয় রায়ের ভূমিকায় করেছিল, এবং তখন আমাকে অনিক দত্ত বলেছিল যে ওই মহিউল ইসলাম রেডি ছেলে মারা গেছে, তার জন্য সায়নী টাকা দিচ্ছে। সায়নীর তারপরের ভবিষ্যতের ভূত ব্যান হয়ে যাওয়ায় সায়নী নিজে প্রতিবাদ ছিল। ওর মধ্যে একটা লেফটিস্ট আউটলুক আছে, তাই তো ছিল, এবং মমতা বিরোধী ছিল। তা অভিষেকের এগুলো পছন্দের তালিকায় একটু লেফট ওরিয়েন্টেশন, পড়াশোনা করে, ভালো ইংরাজি বাংলা। মমতার কেসটা পুরো ছিল অন্য, লোক জগড়ে ফরেস্ট পাওয়ার, লোক জোগাড় করে নিল, এই সেই তাম জাম ভালো মল্লিক বলো কি। ও একটু অন্য ধরনের, কারণ ওর পড়াশোনা আপব্রিঙ্গিং অন্য, ও ইয়াং জেনারেশনের সাথে অনেক কানেক্ট করছে। তা সেই অর্থে ভালো গান গায়, হ্যাঁ, যার ফলে অভিষেকের যে কজন পছন্দের তালিকায়, বিশেষ পছন্দের তালিকায় কোট আনকোট সায়নী রয়েছে। এবং সায়নী কিন্তু নিজেকে গড়ে পিটে নিয়েছে। সায়নী যেভাবে কি হাসি দেখা গেল বিশেষ পছন্দতে, হ্যাঁ, সায়নী যেভাবে পার্লামেন্টে বলে, হিন্দিতে বলে, ইংরেজিতে বলে, ও অনেককে পেছনে ফেলে দিয়েছে, ইনক্লুডিং মহুয়া মৈত্র। এটা 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 মাথায় রাখতে হবে। মহুয়া মৈত্র এত ব্যাংকার ছিলেন, লন্ডনে চাকরি করতেন, সমস্ত কিছু করেছেন, এত ভালো স্পিচ দেয়, কিন্তু সায়নী যেটা ইন্টারঅ্যাক্ট করছে, সায়নী যেভাবে বলছে হেসে হেসে, কোথাও যেন আমার মনে হচ্ছে মহুয়া মৈত্র পেছনে চলে যাচ্ছে। এটা আমার কথা না, এটা দিল্লিতে যারা পার্লামেন্ট কভার করছে সেই বন্ধুরা আমাকে একাধিকবার বলেছে, এই সায়নী কোস কাহা সে আয়া, लग तो रहा है ये नेक्स्ट जनरेशन लीडर यही उभर के आएगा। তো আর যে কোনো কারণেই হোক, এবং খুব আর্টিকুলেট বলে কথাবার্তা, এবং হেসে হলে যে চিৎকার করে, এই কাকলি ঘোষ দস্তিদারের মতো চিৎকার করছে, দোলা সেনার মতো চিৎকার করে। দোলাও পড়াশোনা করাবে, কিন্তু কাকলি তো নিজে ডাক্তার, স্বামী ডাক্তার, ওই রকম না। তো টু দি পয়েন্ট সায়নী আমার মনে হচ্ছে নেক্সট জেনারেশন। এবং সায়নী এটা খুব ক্যালকুলেটিভ হয়েছে, সাদা শাড়ি, মমতার মতো সাদা পায়ে চপ্পল পরে হাঁটছে, একদম ওই চপ্পল। শুধু তাই নয়, সায়নী বক্তৃতায় গিয়ে মুসলিম ভাষা যেটা মমতা উর্দুতে বলতো, তারপর বাংলায় বলতো, তারপরে গুরুদ্বারা পাঞ্জাবি ভাষায় কথা বলে, ঠিক ওই রকম ভাবে বক্তৃতা করা শুরু করছে। অর্থাৎ ও একেবারে মমতাকে কপি করে, এখন এর জন্য কার গাইডেন্স আমি বলতে পারবো না, নিজেরও হতে পারে, সেটা নিজেরও হতে পারে, সেটা দর্শকরাই নিশ্চয়ই বুঝে নেবে। গাইডেন্স তো একটা রয়েছে। সায়নী কিন্তু গ্রোন আপ, এবং সায়নী ঘোষ কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের শুধু না, স্টেটেরও কিন্তু অন্যতম একটা জায়গায় যেতে চলেছে বলে আমার মনে হচ্ছে, এবং অভিষেকেরও খুব পছন্দের তালিকায়। হ্যাঁ, বলছি এই শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, ভবানীপুর কেন্দ্র কি হবে মনে হয়? মমতা খুব চাপে আছে, শুভেন্দু অধিকারী নিজেও জানে জিতবে না। মমতা চাপে আছে, তার অনেকগুলো কারণ আছে। এক নম্বর, ওখানে শুভেন্দু জানে জিতবে না, শুভেন্দু জানে জিতবে না, বিজেপির লোকও জানে জিতবে না, কিন্তু মমতাকে ডিস্টার্ব করে দিলে, মমতা তো অন্য জায়গায় সাধারণত চিফ মিনিস্টার হয় কি, আমার কেন্দ্রে 2-3 দিন প্রচার করে বেরিয়ে যাবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতবার হেরে গেছিলেন, ঘর পোড়া গরু, জানেন এবার কি হবে। এত নাম বাদ দিয়েছে, গুজরাটিরা আদৌ কি করবে, মারোয়াড়িরা আদৌ কি করে, পাঞ্জাবি তার সাথে থাকবে, তাছাড়া ভাইদের এত জমি জমা সংক্রান্ত ব্যাপার। শুভেন্দু তো মমতার ঘরের লোক ছিল, শুভেন্দু সেকেন্ড ম্যান ছিল
20 পর্যন্ত। তো ও তো সব জানে যে এখানকার কাউন্সিলরদের কাদের কি প্লাস কাদের কি মাইনাস। আর মমতা ব্যানার্জির ঘরের অন্দরে যে বসে থাকবে সে কিন্তু তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ভর ভর করে সব কথা বলেই দেবে, কোনটা প্লাস কোনটা মাইনাস, কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে শুভেন্দু সব জানে। ফলে শুভেন্দু এখানে একটা হ্যাভক প্রেশার ক্রিয়েট করেছে, এটা সত্যি। কিন্তু তবু আমার লাস্ট কল হচ্ছে এন্ড অফ দ্য ডে সে 500 ভোটে হোক 5000 ভোটে হোক যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জিতবে, এটা এটা পরিষ্কার। ভবানীপুরের ডেমোগ্রাফিতে গরিব মানুষ, বস্তিবাসী, কিছুটা প্রস্টিটিউট এলাকা, এই যে সেকশন ভোটার যারা, এটাও তো রয়েছে, যেরকম হাই রাইজ বিল্ডিং রয়েছে এটাও রয়েছে। এই ভোটটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট হবে বলে আমার মনে হয়। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে যদি মানে আমি একদম শেষে ওইটাতে যাব যে সারা পশ্চিমবঙ্গে কে জিতবে, কোন দল জিতবে ইত্যাদিতে, আপাতত কয়েকজন নক্ষত্রের কথা বলে, যেমন মিঠুন চক্রবর্তী, মদন মিত্র বা এদের প্রসঙ্গে যদি একটু একটু করে কিছু বল। মিঠুন চক্রবর্তী ইচ্ছে মুখ্যমন্ত্রী হওয়া, চিফ মিনিস্টার হবে, কখনোই হবে না। আচ্ছা, মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছে ওদের শুভেন্দু অধিকারী, অমিত শাহ পছন্দ করে। যদি কোনো ডিসপিউট হয়, যদি স্বপন দাশগুপ্ত জেতেন রাজনীতি, যেগুলো প্রায় অসম্ভব ব্যাপার আমি বলছি, তাহলে মানে কারণ মোদিজি পছন্দ করেন স্বপন দাশগুপ্ত, কিন্তু মিঠুন চক্রবর্তী চিফ মিনিস্টার হওয়ার কোনো সম্ভাবনা নেই। মিঠুন চক্রবর্তী এটা মনে করছেন, কিন্তু বিজেপিরও কেউ মনে করছে না, অন্যরাও কেউ মনে করছে না। শুভেন্দু অধিকারীর বাইরে যদি খুব ডিসপিউট হয়, ধরা যায় শুভেন্দুকে আপত্তি তুলল, তার তখন হয়তো সুকান্ত মজুমদারের নাম উঠে আসতে পারে। কিন্তু অন্য রাজ্যে রেখা গুপ্তা হলো, পশ্চিমবঙ্গে তো অগ্নিমিত্রা পলকে তো আর চিফ মিনিস্টার করবে না, আর তো কোনো মহিলা মুখও নেই পশ্চিমবঙ্গের বিজেপির সামনে। এইরকম একটা লকেট চ্যাটার্জি সেই সেই স্ট্যাচার হয়নি, ক্যারিশমা বা স্ট্যাচার নেই। না, মদন দা ওই ওই একই ব্যাপার। বালু মল্লিকের ব্যাপার হচ্ছে, বালু মল্লিক রেশন কেলেঙ্কারিতে জেলে ছিল। বালু মল্লিকের বিরুদ্ধে তার কেন্দ্র গাইঘাটার ছেঁচাক্কারও বালু মল্লিক হয়তো হেরে যাবে, কিন্তু মদন দা ওই একটা যে ব্যাপার না, ও সবাইকে নিয়ে চলছে, এত মহিলা খাচ্ছে, লাভলি খাচ্ছে যাচ্ছে, এই করছে, কিন্তু একটা আলাদা ইমেজ। এটা নিয়ে মদন যে মদ খেলো কি না খেলো, মহিলাদের সাথে মদন একসাথে ছবি দিল, কে কাছাকাছি বলতে সেলফি নিল, এ দিয়ে মদনের ইমেজে কিচ্ছু যায় আসে না। দিনের শেষে কামারাটি আমি যেখানে থাকি তার একেবারে মানুষ কিন্তু না, ওই দরকার অদরকারে আমার বাড়ির এই হচ্ছে না, আমার ঝামেলা। মদনদার অফিস পুরো খোলা আছে, তৃণমূলের জন্যও খোলা, বিজেপির জন্যও খোলা, সিপিএম এর তামাম লোক বলেছে। মানে আমি একজন সিপিএম ক্যান্ডিডেট এবারের ইলেকশনে ইয়াং, আমাকে খুব উদ্বিগ্নতার সাথে জিজ্ঞেস করেছে যে দাদা একটা কথা বলো তো, মদনদা জিতছে তো? আমি তাকে বললাম, মদনদা তুই তো সিপিএম এর তুমি ক্যান্ডিডেট, তুই মদনদা জিতছে কিনা তোমার কি? বলে না, মদন না জিতলে খুব মুশকিল হয়ে যাবে। আমি আর ক্যান্ডিডেটের নাম না বললাম। বুঝতে পেরেছি। হ্যাঁ, না, মদনদার একটা আপামোর একটা সব ক্যারিশমা আছে। মদন মিত্রর কেউ আটকাতে পারবে না, সেটা ও ওইখানে। শুভেন্দু অধিকারীও কিন্তু নন্দীগ্রামে জিতবে, তাই? হ্যাঁ, এটা নানা রকম প্রচার চলছে, শুভেন্দু অধিকারীও। আচ্ছা, এই যে দেবাশিস কুমারের এত ইডি হলো, এ হলো তার বাড়িতে, হ্যাঁ, কিন্তু দেবাশিস কুমারও তো খুব ডাইনামিক লোক, খুবই কাজের লোক, লোকে জানে তো সেটা। ওই আমি তো শুনেছি যে দেবাশিস কুমারের যে সমস্ত বিজনেস নানাভাবে আছে, তার হিসেব পত্র এটা ওটা বারবার ওরা জানতে চেয়েছে। যেটা হয়েছে, বিজেপি বুঝতে পারছে যে কিছুটা শর্ট হতে পারে। অমিত শাহ বলেছে মেরে কো 116 লিখে দো, হাম সরকার বানায়েঙ্গে। এবং তুমি কান পাতলে নিবেদিতা শুনতে পারবে, পাড়া ঝালমুড়ি দোকান থেকে শুরু করে একজন আইএস অফিসার, ডাক্তার, সবাই বলছে 220 হলে বিজেপি গভর্নমেন্ট করবে। আচ্ছা, এই কি করে কিনবে? 128টা কিনতে হবে। আচ্ছা, আগে কখনো কেনা যায় না, যতক্ষণ না বিধায়ক শপথ নিচ্ছে, বিধায়ক হয় না। শপথ নিয়ে সে দল বদল করতে পারবে না, করলে 2/3 ভাঙতে হবে। তাহলে কেন এই বেচাইনি? কেন সুজিত বোসকে এই ভোট হয়ে যাওয়ার পরও ডাকা হলো? আচ্ছা, হ্যাঁ ডাকা হলো, আবার শুনছি অরূপ বিশ্বাস সুজিত বোসের আলাদা করে ইয়ের সঙ্গে, বিজেপির সঙ্গে মিটিং। না, এটা সব ডাকা হলো। এরকম রতিন ঘোষ অ্যাকচুয়ালি যেটা হয়েছে, যে প্রবাবল উইনিং ক্যান্ডিডেটদের ইনকাম ট্যাক্সের ফাইল তৈরি হচ্ছে। ফাইল তৈরি হওয়া মানে যে সবাই বেআইনি কাজ করেছে তাও না, আবার ব্যবসা করতে গেলে, পার্টি করতে গেলে অনেক এবার ইলেকশন 6 মাস বাদে সেই যদি ফাইল খোলা হয়, যদি দেখা যায় তৃণমূলের থেকে ধোয়া তুলসী পাতা না, মানে তার এক্সট্রা রোজগারের থেকে অর্থ বেশি,
তাহলে ইডির কথা আসে। ইডি কেন আসে? যে আমার রোজগার আর আমার সম্পদ দুটোর মধ্যে ডিফারেন্স। তাহলে ইডি বলে যে তুমি তোমার এটা প্রমাণ করো, ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, তুমি এই অ্যাসেটটা যে পেলে কি করে আর তুমি পেলে? যে রোজগার, এটা প্রমাণ করো। প্রমাণ না করতে বলে জেল যাও। হ্যাঁ, এটাই নিয়ম। যে কারণে ওদেরকে ওয়াশিং মেশিন বলা হচ্ছে, একদম ওয়াশিং মেশিন। ওদের ওখানে চলে যাচ্ছে, এই তো ফাঁকা হয়ে যাচ্ছে। রাজীব চাড্ডা তো দূরস্থান, ওই ইউনিভার্সিটি, লাভলি ইউনিভার্সিটির যে এমপি ছিল, তার এতে দুদিন 3 দিন ইডি করলো, রাঘব চাড্ডাকে সরিয়ে যাকে ডেপুটি করেছিল তাকে গুপ্তা তাকে করলো, পরের দিনকে সে বিজেপি চলে গেল। এটা স্বাভাবিক ব্যাপার। তো এই ফাইল যদি রেডি হয়, আচ্ছা লোকের কাছে তখন দাঁড়াবে আমি যে 200-300 টাকা কোটি টাকা করেছি, সম্পত্তি করেছি, সেটা কি তাহলে অ্যাটাচ করিয়ে দেবো, না কি তাহলে বিজেপির দিকে যাবো, তাহলে বাঁচবো? লোকে তখন ছটফট হবে। এইটা হচ্ছে একটা প্যানিক রিয়াকশন তৈরি করছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও জানে যে তার হাতেও কিন্তু ফাইল আছে, বিজেপির যারা জিতছে তাদের কাছে কোথায় কোন মহিলা ঘটিত, কোথায় কোন থানার কেস, কোথায় কাকে কি করেছে, কোথায় কোন এফআইআর হয়েছে। মানে আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে মানে পুরো ব্যাপারটা ব্ল্যাকমেলিং এর উপর এই জিনিস প্রয়োগ করতে, আমরা তো দেখেছি এই জিনিস প্রয়োগ করতে। মানস ভুঁইয়া ছিল তৃণমূল কংগ্রেসের 2016 সালের তৃণমূল কংগ্রেসের খুনে অভিযুক্ত, সে হয়ে গেল তারপরে তৃণমূল কংগ্রেসের কেস কোথায়? কেস কামারি নেই। তো এরকম তো রয়েছে। এই রাজীব বন্দ্যোপাধ্যায় যখন 2021-এর আগে ছাড়লো, রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বন দপ্তরের বেআইনি নিয়োগের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রেস কনফারেন্স করে বলেছেন। এখন রাজীব বন্দ্যোপাধ্যায় এবার আবার তৃণমূলে লড়ছে, কোথায় তার ফাইল? কোথায়? নেই। হ্যাঁ, আচ্ছা এইবারে যে এই বামেদের ধরো মীনাক্ষী, দীপশিতা, কলতান, এটা যে উঠে এসছে শতরূপ যদিও দাঁড়ায়নি টিকিটে, কিন্তু এই যে নতুন ব্রিগেড যারা উঠে এসছে তাদের সম্ভাবনা কি, বা সিপিআইএম এর সিটের ব্যাপারে তুমি যদি বলো কি পেতে পারে? মীনাক্ষী উত্তরপাড়ায় খুব ভালো ফাইট দিয়েছে, শীর্ষান্নর সাথে ফাইটে খুবই ভালো আছে, মানে কল্যাণ ব্যানার্জির ছেলের সাথে ঘরে ঘরে গেছে, প্রচার করেছে, একটা লড়াকু ইমেজ আছে। শেষ পর্যন্ত জিততে পারবে কিনা আমি বলতে পারছি না। আচ্ছা, কারণ যা রিপোর্ট আসছে ওখানে নানা রকম আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বিজেপির সাথে ওর সাথে তৃণমূলের নানা রকম হয়েছে। দীপশিতা ধর ভালো মেয়ে, দেখতে শুনতে খুবই সুন্দর, ভীষণ সোশ্যাল মিডিয়ায় থাকে, ভালো প্রচার করেছে উত্তর দমদমে। কিন্তু আমি নিজেও দীপশিতাকে বলেছি, দীপশিতা তুমি কিন্তু জিতবে না। তাহলে দীপশিতার ভোটটা কি হবে? দীপশিতার ভোটটা খুব ডিসিসিভ ফ্যাক্টর। দীপশিতা যে ভোটটা পাবে, যদি বেশি মাত্রায় ভোট পায় তাহলে চন্দ্রিমা ভট্টাচার্য জিতবেন, আর যদি কম ভোট পায় খুব, তাহলে সেই ভোটটা তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদারের কাছে চলে যাবে, সৌরভ শিকদার জেতার জায়গায় চলে যাবে। মানে দীপশিতার ভোটটা কিন্তু ডিসিসিভ ফ্যাক্টর। আচ্ছা, মীনাক্ষীর ক্ষেত্রে তা না, মীনাক্ষী কিন্তু 1 নম্বর 2 নম্বর লড়াই আছে, এই দুজনের মধ্যে পার্থক্য। কিন্তু ওরটা হচ্ছে আবার ত্রিমুখী হয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে দীপশিতা পিছিয়ে রয়েছে, নট ত্রিমুখী লড়াই। কলতান দাশগুপ্তর ক্ষেত্রে আবার ইন্টারেস্টিংলি ত্রিমুখী লড়াই হয়ে গেছে। তার কারণ হচ্ছে কলতান আরজিকর কাণ্ডের সময় প্রতিবাদ করে বেশ কয়েকদিন জেলে গেছিল। এইবার অভয়ের মা সাপোর্ট করতে পারতেন, তিনি বিজেপির হয়েছেন, কলতান একটাও কোনো কথা বলেনি। কলতানের প্রতি ওখানকার মানুষের একটা এমনি সম্মান আছে, সম্মান রয়েছে। উল্টো দিক থেকে নির্মল ঘোষ, নান্টু ঘোষের যে ছেলে যিনি প্রার্থী হয়েছেন, শুভাশিস না স্নেহাশিস ঘোষ, তো ওর বিরুদ্ধে এলাকার ব্যক্তিগতভাবে বলার না থাকলেও, যেহেতু নান্টু ঘোষরা গত 35 বছর ধরে পানিহাটিতে রাজত্ব করছে, সে করেছে, তার ভাই করেছে, ওখানকার যাবতীয় পজিটিভ কাজ আর নেগেটিভ কাজ সব দায়ভার তার। তো সেখানে ভয়ঙ্কর অ্যান্টি ইনকামবেন্সি আছে। অভয়ের মা এগিয়েছিল, প্রাইম মিনিস্টারও এসছেন, কিন্তু তারপর উনি এমন একটা উক্তি করে বসেছেন ওই মেয়েটির প্রতি, বা সিপিএম এর বিরুদ্ধে, তিতলি যে রাস্তায় নেমেছিল তার বিরুদ্ধে লোকে গেছে। ফলে তৃণমূলের দায়িত্বে জেলার ওই কেন্দ্রের এক সাংসদ 2 দিন আগে বলেছেন এমন হতে পারে যে কলতান 2-3 হাজার ভোটে বেরিয়ে গেলেও যেতে পারে। এটা আমার কথা না, টাইট কল, তবে লড়াইতে আছে। আচ্ছা প্রসূন, তুমি আমাকে আর দুটো বিষয় বলো, যেটা বললে খানিকটা কমপ্লিট হয়, সেটা হচ্ছে অধীর চৌধুরী আর মৌসুম নূর, এই দুজনের প্রসঙ্গে তুমি একটু যদি বলো। অধীর চৌধুরী ওখানে বহরমপুরে ভালো লড়াইতে আছে, কিন্তু অধীর চৌধুরী নিজস্ব ভোট কতটা, মানে ওখানকার হিন্দু কমিউনিটির ভোট উনি কতটা টানতে পারবেন, ওখানকার বিজেপির একটা সেকশন অধীর চৌধুরীও পছন্দ করে, সেইটার উপর নির্ভর করবে যে অধীর চৌধুরী জিতবেন কি জিতবেন না। হয় অধীর চৌধুরী ফার্স্ট হবেন, নয় থার্ড হবেন, এরকম একটা সিচুয়েশন 1 নম্বর। কারণ অধীর চৌধুরী ভয়ঙ্কর অ্যান্টি মমতা পলিটিক্স করেন,
স্বাভাবিক অর্থেই করেন, ওনার যেটা রাজনীতি। তো উনি জিতবেন কি জিতবেন না এটা বহু লোক জিজ্ঞেস করছেন। আমি যা রিপোর্ট পাচ্ছি অধীর চৌধুরী হয় ফার্স্ট কান ঘেঁষে, নয় থার্ড হয়ে যেতে পারেন, কারণ তৃণমূল তাদের ভোটটা ধরে রাখতে পারছে, আচ্ছা, আর বিজেপির ভোটটা অ্যাকচুয়ালি সুইং করছে। দোলাচলে আছে। হ্যাঁ, দোলা চলে আছে। উল্টো দিক থেকে মালতীপুরে মৌসুম খুব বড় রিস্ক নিয়েছিলেন। এমপি, রাজ্যসভার এমপি সিটে পদত্যাগ করে কংগ্রেসে জয়েন করে লড়তে হ্যাঁ, গেছে। হ্যাঁ। এটা সাধারণত আমরা এই রাজ্যে দেখি না, পুরো টার্ম টেনিওর এনজয় করে তারপর লোকে ছাড়ে। মৌসুম মালতীপুরের যা অবস্থা, তাতে মৌসুমের জেতার সম্ভাবনা শতকরা 70-80%। হুম, এবার কেন মৌসুম এখানে? কারণ ওরা গণি পরিবারের। মৌসুম জানেন যে মৌসুম যদি জিতে যান তাহলে কংগ্রেসের তো ভবিষ্যতে এই রাজ্যের মুখ লাগবে। শুভঙ্কর সরকার আছে, শুভঙ্করের বয়স হয়েছে, তাহলে মৌসুম অ্যাজ এ মহিলা কংগ্রেসের, তাহলে ওর একটা ভবিষ্যৎ কিন্তু তৈরি হতে পারে এবং পরবর্তীকালে আবার এমপি সিটে দাঁড়াতে পারে। কারণ এবার তো ও চাচাতো ভাই আমাদের ঈশা, সে তো এমপি সিটে জিতেছে। তো মালদার দুটো সেকশনে এখনো গণি পরিবারের প্রতি একটা অনুরক্ত আছে। মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটে এবার একটা ফাটল আছে, মুর্শিদাবাদেও মুসলিম ভোটে মমতার ফাটল আছে। তো সেই ফাটলের ফাঁক দিয়ে সিপিএম একটা দুটো স্বপ্ন দেখছে যে তার ফারাক্কা, শামসেরগঞ্জ, তারপরে ভগবানগোলা, এই লালগোলা, এই সিটগুলোর মধ্যে কংগ্রেস দেখার চেষ্টা করছে। হোয়ারাস রানীনগর, জলঙ্গি, ডোমকল, এই সিটগুলো সিপিএম জেতার চেষ্টা করছে। মৌসুম সেক্ষেত্রে নিজেকে, মানে এতদিন মৌসুম ছিল পারছাইয়া, মৌসুম ছিল মমতার আন্ডারে, মৌসুম ছিল ডালুবাবুদের আন্ডারে, কিন্তু এই প্রথম মৌসুম নিজের লিডারশিপ ক্যারিশমা দেখানোর একটা সম্ভাবনা জায়গায় যেতে পারে। সেটা যদি হয় তাহলে উত্তরবঙ্গের নেত্রী দীপা দাস মুন্সির পরে আমরা কংগ্রেসের একজন মহিলা নেত্রী কিন্তু উঠে আসছে দেখতে পাবো, যদি মৌসুম এবার জেতে, এবং আমার ধারণা জয়ের সম্ভাবনা যথেষ্ট। আচ্ছা, এবার তুমি আমাকে দুজন প্রসঙ্গে বলো, একটা হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায় আর লাভলি মৈত্র। হ্যাঁ, ওরা তো সোনারপুরে দাঁড়িয়েছে পরস্পর। লাভলিকে ওখানে টিকিট দেওয়া প্রথম থেকে গড়রাজি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, লাভলির বিরুদ্ধে নানা রকম বক্তব্য, আর তা সত্ত্বেও কেন টিকিট দিয়েছে না দিয়েছে আমি বলতে পারবো না। রূপা গাঙ্গুলি মানুষের সাথে মেশেন কম, কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেভাবে গ্রাউন্ডে নেমে রূপা ঘুরছেন, এবং আমার কাছে যা ফিডব্যাক, রূপা গাঙ্গুলি কিন্তু জেতার সম্ভাবনা শতকরা 55-60%, লাভলির হেরে যাওয়ার সম্ভাবনা। রূপাকে আমরা একবার সাংসদ হিসেবে দেখেছিলাম, এবার বিধায়ক হিসেবে রূপাকে দেখতে পারি। আচ্ছা, সেটা যদি হয় তখন বিধানসভায় যদি অগ্নিমিত্রা পল যেতেন, তাহলে অগ্নিমিত্রা পল আর রূপা গাঙ্গুলি এরা কে? মানে আমরা এতদিন কি দেখতাম যে দেবশ্রী রায় বা নয়না বন্দ্যোপাধ্যায়, তৃণমূল শিবিরের কিছু সুন্দরী মহিলারা জিতে তারা আলো করে বসে রইলেন, এমএলএ বা সিনেমার সাথে সম্পর্কিত বা অন্য লাইনের। সেক্ষেত্রে কিন্তু অগ্নিমিত্রা বা রূপা তারা গেলে একটা অন্যরকম ব্যাপার হবে, বিজেপির দিকেও একটা অন্যরকম ব্যাপার হয়। মোটামুটি আমরা শেষের দিকে। এরপরে আমার জিজ্ঞাসা, শেষ প্রশ্ন, যে এই যে পশ্চিমবঙ্গে প্রথমে শুরু বলেছিলাম হাওয়া কি বুঝছো, এখন জিজ্ঞেস করছি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে তুমি মনে হচ্ছে এই মুহূর্তে দেখতে পারো? তৃণমূল হলে কে হতে পারে, আর বিজেপি হলেই বা কে হতে পারে, বা তোমার কি মনে হচ্ছে? এইটা একদম পরিষ্কার করে আমাদের বুঝিয়ে বলো। না, তৃণমূলের যদি যেতে তাহলে মমতাই মুখ্যমন্ত্রী, এ নিয়ে কোনো, বিজেপি যদি যেতে শুভেন্দু মুখ্যমন্ত্রী। তাই? হ্যাঁ, এ নিয়ে কারোর কোনো ডাউট নেই। আর এইবার লাস্ট দুজনের মধ্যে কে, যেটা মানুষের সবার প্রশ্ন, যে এত টাফ কন্টেস্ট, সেখানে কার দিকে পাল্লা ভারী বলে তোমার মনে হয়? পাল্লা ভারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, কারণ আমি একটা হিসেব করে দেখেছি, উত্তর ফার্স্ট ফেজে যে 152টা কেন্দ্রে ইলেকশন হয়েছে, তাতে বিজেপির ইন্টারনাল রিপোর্ট, এবং আমি নানাভাবে রিপোর্ট দিয়েছি, তাতে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে আছে, নো ডাউট অ্যাবাউট, গোটা 80 সিট জিততে পারে। কিন্তু সেকেন্ড হাফে, অর্থাৎ 142টার, গতবার তৃণমূল পেয়েছিল এখানে 142-এ 123, বিজেপি পেয়েছিল মাত্র 18টি আসন। এই 18টি আসন থেকে আছে 80, যদি বিজেপি আমি ধরি, আমি বিজেপির দিক থেকে হিসাব করছি, সর্বাধিক 80 পেল 152-তে। এবার 148 ক্রস করতে গেলে তাকে 68টা আসন জিততে হবে। এবার 142টার মধ্যে মানে অতগুলো 40 আর না 88 আসন জিততে হবে, এই সরি 48 আসন জিততে হবে। অতগুলো স্ট্রাইক করা বিজেপির পক্ষে খুব মুশকিল, কারণ যেখানে ইলেকশনটা হচ্ছে মমতার গড়ে, মমতা অনেক আসন লুজ করবে। আমার ধারণা অ্যাপ্রক্সিমেটলি মমতা 30 থেকে 40টা আসন হেরে যেতে পারে। বাবা, বিরাট, এটা কিন্তু কম নয়।
কিন্তু তার মধ্যে সিপিএম, আইএসএফ, কংগ্রেস এরা মিলে 5-7টা আসন জিতবে, তাহলে বিজেপির খাতায় 30টার কাছাকাছি আসন যোগ হচ্ছে। 77 মানে ওই 77ই নয়, কিছু কমছে কিছু বাড়ছে, সেইটা যদি অ্যাড হয়ে যায় বিজেপির সাথে, তাহলে বিজেপি 110 ইজিলি চলে যেতে পারে। বিজেপি কোন কোন জেলাগুলোয় ভালো করবে, কোন কোন জেলাগুলো খারাপ করবে, সেইটার উপর অনেকটা নির্ভর করছে। কিন্তু তুমি বলছো শেষ 80টা তৃণমূলই হাসবে। এবং আমার এখনো ধারণা কলকাতার একটা দুটো সিটে বিজেপি জিতে যেতে পারে, যেরকম নয়না ব্যানার্জি হেরে যেতে পারে, শশীবাজার সিট টাফ সিট, তারপরে জোড়াসাঁকোর সিট টাফ সিট, সব সিটে নয়। আবার দক্ষিণ 24 পরগনায় গোসাবার মতো গ্রামীণ সিটেও তৃণমূল হারতে পারে, আবার সোনারপুরে রুবা গাঙ্গুলি বিজেপি জিতে যেতে পারে, কিন্তু সেই সিট না, ম্যাক্সিমাম একটা বড় সিট হারবে উত্তর 24 পরগনায়। যেরকম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরে খুব টাফ কন্টেস্টের মধ্যে আছে, সায়ন্তিকার ওই ক্ষেত্রে সজল কতটা ভোট পাবে, আর তার থেকেও বড় কথা যে সায়নদীপ মিত্র কতটা ভোট পাবে তার উপর নির্ভর করে কতটা পাবে, অর্জুন সিং জিতবে কিনা, ভাটপাড়ায় কি হবে, মতুয়া ভোট তা বিজেপি মোটামুটি ইন্ট্যাক্ট রাখতে পারছে কিনা, রাখছে আমার কাছে খবর, রাখছে মানে মোটামুটি মতুয়ারা একতরফা ভোট করে। ইন্ট্যাক্ট বলতে কি, গতবার কিছু তৃণমূল পেয়েছিল বিজেপি, কিছু পেয়েছে, এবারও তাই পাবে। নদিয়া জেলায় এবার তৃণমূলের রেজাল্ট গতবারের থেকে খারাপ হবে। আচ্ছা, সব জেলাতেই খারাপ হচ্ছে, কিন্তু খারাপ মানে এমন খারাপ না, তাহলে তো পুরো একদম সুনামি। আর যদি হাওয়া এতটাই খারাপ হয় আমরা কেউই না বুঝতে পারি, যেগুলো সাধারণ যারা গ্রাউন্ডে হচ্ছে, পলিটিশিয়ান, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, তাহলে বিজেপি 180 থেকে 190টা আসন পাবে, মমতা বন্দ্যোপাধ্যায় 60-70টা আসন পাবে, তার বেশি পাবেই না, মমতা নিজেই ভবানীপুরে হেরে যাবে। সেটা আমরা যদি কেউ নাই বুঝতে পারি, যদি সত্যি সত্যি সেরকম হাওয়া থাকে, এখন অব্দি সেরকম হাওয়া কিন্তু বোঝা যাচ্ছে না। এখন হতে পারে আমরা বুঝিনি, এটাও হতে পারে না, সেটা তো একটা বেনিফিটেড ডাউট সবকিছুতেই থাকে, সেটা না, কিন্তু ওভারঅল তুমি বলছো তৃণমূলই শেষ আসেই আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। এইটা আরো করাবরেট করে কোনোভাবে কি অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে? এখন কিছু হবে। আচ্ছা, এইবার এই কারণে এবার মনে রাখতে হবে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া দিল না এক্সিট পোল, এবিপি আনন্দ নিজে থেকে কিছু করেন না, জি নিউজে নিজে থেকে কিছু করেন, মানে একটা লোকাল চ্যানেলও নিজে থেকে কিছু করেনি, সব এজেন্সি দিয়ে। না, নিজে থেকে বলতে কি যে আমি সি ভোটারকে দিয়ে করাচ্ছি, তাও বলছে না, মানে কেউ কোনো দায়িত্ব ঘাড়ে নিচ্ছে না, যদি না মেলে কিছু হবে, এটা একটা অদ্ভুত ব্যাপার। বলছে যে সব এজেন্সিরা করছে তারা সবই দিল্লির এজেন্সি, এবং দিল্লির এজেন্সি নানায়, যে তার মধ্যে পিপলস পালস বলে একজন, যারা মমতাকে 180টা দিয়েছে, তারা গতবার মমতাকে 70টা দিয়েছিল। একটা চ্যানেলে আমি আজ তাকে বসে ওরা আলোচনা করছিল যে ওরা ভয়ে উল্টোটা দিয়েছে। এক্সিট পোলটা নিয়ে মাথা ঘামিয়ে কিছুই হয় না, লাভ নেই। গ্রাউন্ডে যা মনে হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি আছে, মমতা বিরোধিতা আছে, মধ্যবিত্ত শিক্ষিত মানুষের মধ্যেও আছে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু বেশিরভাগ গরিব মানুষ আমাদের রাজ্যে, লোয়ার মিডল ক্লাস, তাদের মধ্যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি বিভিন্ন প্রকল্পের একটা কাজ করছে। এরপরেও মানে এই প্রকল্প কাজ করার কারণেই কিন্তু নীতিশ কুমার যেতে অন্য রাজ্যে, ও শিবরাজ মানে মধ্যপ্রদেশে যেতে অন্য রাজ্যে যেতে, তাহলে এখানেই বা জিতবে না কেন? কিন্তু এটারও একটা শেষ আছে, যদি যেতে হয় তো এটাই দ্য লাস্ট, ইন উইল বি দ্য লাস্ট ইলেকশন। তাহলে মোটামুটি আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, তো প্রসূনের কাছে এলে যেটা সুবিধা হয় সেটা হলো যে প্রসূন খুব সুন্দর করে পরিষ্কার করে বুঝিয়ে দেয়, শক্ত করে না, খুব সহজ করে বুঝিয়ে দেয়, আমি বুঝতে পারি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারলেন এই বক্তব্য। আর আগামীকাল তো সব জল কা জল পানি কা পানি, যাকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, সেটা তো আপনারা দেখতেই পাবেন। প্লাস মিলিয়ে নেবেন প্রসূন কি বললো, বা যেটা আমরা এখানে আলোচনা করলাম সে তার কতটা মিললো কতটা মিললো না। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার, আমি প্রসূন আচার্য, দীর্ঘদিন ধরে রাজনীতির খবর করি। আমার বন্ধু নিবেদিতা, আমরা একসাথে বহু বছর চাকরি করেছি, আমরা আড্ডা মেরেছি, একসাথে গল্প করি, এখনো সেই বন্ধুত্ব রয়েছে। আপনারা সকলেই জানেন নিবেদিতা অনলাইন, নিবেদিতা করেছে বিবিধ ইন্টারভিউ নেয়, তার মধ্যে চিত্র তারকাদের আছে, সমাজের অন্য ক্ষেত্রেও আছে, আবার সাংবাদিকও কিছু করেন, তার মধ্যে আমার নিয়েছে। আমি খুশিও হলাম, অবাকও হলাম। আপনারা নিবেদিতা অনলাইনের একটা সুবিধা হচ্ছে, খুব অকপট কথা নিবেদিতা তুলে আনে, এবং খুব সহজভাবে, খুব কঠিন ভাবে না, যেটা সকলে, মা মাসি, বাড়ির লোক, কাজের লোক, আবার ব্যাংকার, আবার ডাক্তার, সকলেই বুঝতে পারে। তো আপনারা
দেখবেন অবশ্যই নিবেদিতা অনলাইন। খুব দ্রুত সাবস্ক্রাইব হয়েছে, একাধিক এক্সক্লুসিভ খবরও করেছে তার এর মাধ্যমে, তার অনলাইনের মাধ্যমে। আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং আমি নিবেদিতার এই নিবেদিতা অনলাইন যারা আরও যাতে তার গ্রোথ হয় সেই আশায় থাকি। আমি ব্যক্তিগতভাবে খুশি হব, কারণ আমি নিবেদিতার দীর্ঘদিনের বন্ধু এবং শুভানুধ্যায়ী। সকলে ভালো থাকবেন।